হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি ভালো আছো। আবারও স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। অনলাইন ভিত্তিক এই প্ল্যাটফর্মে আমাদের বেশ কিছুদিন হয়েছে ক্লাস চলছে। কুইজ পরীক্ষাগুলো তোমরা অ্যাটেন্ড করছো, বাট আনফর্চুনেটলি ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্সটা অনেকাংশেই কমে গেছে। যেহেতু সবগুলো কন্টেন্টের উপরই তোমাদের পরীক্ষা হবে, ইয়ার ফাইনাল পরীক্ষা হবে সবগুলো চ্যাপ্টারকে কেন্দ্র করে, এবং বোর্ড এক্সামও যদি শর্ট সিলেবাস গভর্নমেন্ট থেকে কোনো শর্ট সিলেবাস নির্ধারণ করা না হয়, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফুল সিলেবাসের উপরই প্রিপারেশন রাখতে হবে। এখন পর্যন্ত মেন্টালি এই প্রিপারেশন রাখো যে আমার এক্সাম ফুল প্রিপারেশনে, অর্থাৎ ফুল চ্যাপ্টার ফুল সিলেবাসের উপরই দিতে হবে। তো সেই হিসেবে আশা করি ক্লাসে আর একটু বেশি মনোযোগী হবে এবং তোমাদের অ্যাটেন্ডেন্সও বাড়বে, যেটা একেবারে শুরুর দিকে যেরকম ছিল তোমাদের রেসপন্স, তোমাদের অ্যাটেন্ডেন্স সেরকমটাই হবে, সেটা আশা করছি। তো আমরা পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আলোচনা করছিলাম। এই চ্যাপ্টারে গত ক্লাসে বলেছিলাম যে দুইটা অংশে আমরা বিভক্ত করতে পারি। প্রথম অংশে আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো দেখেছিলাম, এবং স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা, স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখেছি, বিকৃতি দেখেছি, পীড়ন দেখেছি, হুকের সূত্র পেয়েছি, তারপরে পয়সনের অনুপাত পেয়েছি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, অনেকগুলো বিষয়ের সমন্বয় রয়েছে চ্যাপ্টারে। এবং পরের অংশে যেটা পরের অংশটা মূলত প্রবাহী পদার্থ নিয়ে, প্রবাহীর ধরন, প্রবাহী পদার্থের প্রকৃতি, প্রবাহী পদার্থের বিভিন্ন ধর্মগুলো কেন প্রদর্শন করে সেটা নিয়ে। তো গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম যে প্রবাহী কত ধরনের হয় এবং প্রবাহী প্রকারভেদটা নিয়ে কিছুটা আলোচনা করেছে। আজকে প্রথমত যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রান্তিক বেগ, বা সেটাকে অন্তবেগ বলা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক প্রান্তিক বেগ। তোমার ম্যাথের জন্য রয়েছে, কিংবা যে জ্ঞানমূলক প্রশ্ন আসে প্রান্তিক বেগ বলতে কি বোঝায় সেটা তো রয়েছে, আর প্রান্তিক বেগের ইকুয়েশন রিলেটেড ম্যাথ অনেক বেশি গুরুত্বপূর্ণ, কাজেই আশা করছি মনোযোগী হবে ভালো করে। তো প্রান্তিক কথাটা মানে কি, একেবারে প্রান্তের কোনো মানকে বোঝায় প্রান্তিক বেগ। এখন আমরা প্রবাহী পদার্থ বলতে বুঝেছি যে কোনো বস্তু যখন প্রবাহিত হয় তাকে প্রবাহী পদার্থ বলে, যেমন তরল বা গ্যাস। এরকম একটা প্রবাহী পদার্থ, আমরা কোনো একটা পাত্রে যদি কোনো একটা প্রবাহী পদার্থ কনসিডার করি, ফর এক্সাম্পল তরল পদার্থ কনসিডার করলাম, এবং এই ক্ষেত্রে এই প্রবাহী পদার্থের মধ্য দিয়ে আমি যদি অন্য একটা পদার্থ, ধরো একটা ধাতব পদার্থ আমি ছেড়ে দিলাম, তো ছেড়ে দিলে প্রথমে ব্যাপারটা কি হয়, বস্তুটির যে কোনো একটা বস্তু ছেড়ে দিলাম, তার একটা নির্দিষ্ট পরিমাণ ভর রয়েছে, এবং যেহেতু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করে, সো অভিকর্ষজ ত্বরণের ক্রিয়ায় বস্তুটি কি হবে, নিচের দিকে পড়তে থাকবে, এবং নিচের দিকে সে একটা বল অনুভব করবে তার ওজনের সমান। যেই বলটা অনুভব করবে সেটা হলো তার ওজনের সমান। অভিকর্ষ বলের ক্রিয়ায় বস্তুটি তার ওজনের সমান একটা বল প্রথমত অনুভব করলো নিচের দিকে। এখন প্রবাহী পদার্থের একটা বিশেষ ধর্ম রয়েছে সান্দ্রতা, এটা নিয়ে একটু পরেই বিস্তারিত আলোচনা করব। তার আগে বলছি, কোনো বস্তুকে যদি প্রবাহী পদার্থে ছেড়ে দেওয়া হয়, তোমরা আর্কিমিডিসের সূত্র অনুসারে পড়েছো, সেটি ঊর্ধ্বমুখী একটি বল অনুভব করে। কেন অনুভব করে? কারণ আমি যাকে যদি কোনো একটা তরলে ছেড়ে দিই, সেই তরলের একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করে, এবং সেই ঊর্ধ্বমুখী বলটা হয় সে যতটুকু তরল অপসারণ করলো, নিজে জায়গা দখলের জন্য যতটুকু তল অপসারণ করলো, সেই হিসেবে কিন্তু এই ঊর্ধ্বমুখী বলটা অনুভূত হয়। তো যেটাকে আমরা প্লবতা বা বায়ান্সি বলি। তো ধরলাম এই বস্তুটির উপর সেই ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল হচ্ছে ইউ পরিমাণ। প্লবতার জন্য যে বলটা সে ফিল করছে উপরের দিকে, সেটা হচ্ছে ইউ পরিমাণ। প্রথমত বস্তুটি যখন আমি ছেড়ে দিচ্ছি, অভিকর্ষজ বলের কারণে নিচের দিকে একটা বল অনুভব করছে, সেটা তার ওজনের সমান বল। তারপরে প্লবতার জন্য একটা বল অনুভব করছে উপরের দিকে, সেটা হচ্ছে ইউ।
উপরের দিকে আরো একটা বাধাদানকারী বল সে অনুভব করবে, যে এই বিশেষ বলটাকে বলা হচ্ছে সান্দ্রতা। তোমরা যেরকম পড়েছো, কোনো একটা কঠিন তলের উপর আরেকটা কঠিন বস্তুকে আমরা যদি নিয়ে যেতে চাই, তখন দুটির বিভেদ তলে একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ঘর্ষণ। এরকমই প্রবাহী পদার্থের মধ্য দিয়ে যদি কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তো প্রবাহী পদার্থ সেই পদার্থের গা ঘেঁষে যখন এই বস্তুটা পড়তে থাকবে, এখানেও একটা বাধাদানকারী বল অনুভূত হবে বস্তুটির গতির বিপরীত দিকে। বস্তুটি পড়ছে নিচের দিকে, তাহলে তার গতির বিপরীত দিকে একটা বাধাদানকারী বল অনুভব হবে। ঠিক ঘর্ষণ যেরকম হয় সেরকমই সান্দ্রতা নামক একটা বাধাদানকারী বল অনুভব হবে। তাহলে নিচের দিকে ক্রিয়াশীল বল আমি পেয়েছি ডাব্লিউ সমান mg, আর উপরের দিকে তাহলে দুইটি বল ক্রিয়া করছে। একটা হচ্ছে প্লবতাজনিত বল, ঊর্ধ্বমুখী যে বল দুটি হচ্ছে প্লবতা জনিত বল আর সান্দ্র বল, এফ দিয়ে আমরা বলছি সান্দ্র বল। আর নিম্নমুখী বল হচ্ছে শুধুমাত্র তার ওজনটা। এখন প্রথমত যখন বস্তুটি ছেড়ে দিলাম, সেই মুহূর্তে তার প্লবতাজনিত বল এবং সান্দ্র বলের পরিমাণটা কিন্তু কম, কারণ তরলের যত গভীর লেয়ারে সে যাবে এই দুটি বাধাদানকারী বলের মান বাড়বে। ইনিশিয়ালি কম থাকে, কিন্তু ইনিশিয়ালি বস্তুটির অভিকর্ষজ ত্বরণ যেহেতু নিচের দিকে ক্রিয়া করে, নিম্নমুখী যে বলটা তার ওজনটা সেটা বেশি থাকে। ফলে কি হয়, বস্তুটি যখন আমি ছেড়ে দেওয়া হয়, প্রথমত সেই একটা বল সৃষ্টি হলো, সেখান থেকে একটা ত্বরণ সৃষ্টি হলো তার ওজন বা অভিকর্ষ বলের কারণে। প্রথমত একটা নিম্নমুখী ত্বরণ সৃষ্টি হলো, তারপরে আবার বাধাদানকারী বল দুটি যখন আস্তে আস্তে অ্যাক্টিভ হয় U+F, তখন ঊর্ধ্বমুখী আরেকটা ত্বরণ বা ঊর্ধ্বমুখী আরেকটা বলের কারণে, বাধাদানকারী বলের কারণে আরেকটা ত্বরণ হয়। দুটি বিপরীতমুখী ত্বরণের কারণে যখন নির্ত্বরণ শূন্য হয়ে যায়, যেহেতু এই দুটি বল বিপরীতমুখী, ঊর্ধ্বমুখী বল U+F, নিম্নমুখী বল W, তো দুটি বিপরীতমুখী বলের ক্রিয়ায় নির্ত্বরণ একটা সময় শূন্য হয়ে যায়। নির্ত্বরণ শূন্য হওয়া মানে কি, আমরা ত্বরণ সমান তো জানি dv/dt। ত্বরণকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, সময়ের সাথে বেগের পরিবর্তন dv/dt। তাহলে নির্ত্বরণ শূন্য হওয়া মানে আলটিমেটলি কি হওয়া, এখানে বেগের যে পরিবর্তন dv/dt, এই কথাটার অর্থ হলো সময়ের সাথে বেগের পরিবর্তন। এটা শূন্য হওয়া মানে বেগের পরিবর্তন শূন্য হওয়া, অর্থাৎ বেগ একটি স্থির মান প্রাপ্ত হবে। এই স্থির মানটাকেই বলা হচ্ছে প্রান্তিক বেগ। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা যদি লিখতে চাই, কি লিখবো, যে কোনো একটা সান্দ্র প্রবাহীর মধ্য দিয়ে, যদি সান্দ্র প্রবাহী হতে হবে অবশ্যই, সেটাকে কোনো গোলক বা কোনো একটা বস্তুকে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে ছেড়ে দিই, তাহলে শুরুতে অভিকর্ষজ ত্বরণের ক্রিয়ায় বস্তুটির বেগ নিম্নমুখী একটা বেগ বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু সাথে সাথে প্লবতাজনিত বল এবং সান্দ্রতাজনিত বাধাদানকারী বল বৃদ্ধি পায় বলে বস্তুটির উপর নির্ত্বরণ শূন্য হয়ে যায়, কমতে কমতে শূন্য হয়ে যায়। আর নির্ত্বরণ শূন্য হওয়া মানে বস্তুটি একটি ধ্রুব বেগ নিয়ে তখন পড়তে থাকে। বস্তুটি থেমে যায় এমন না, পাত্রের তলা যাওয়া পর্যন্ত তার একটা বেগ থাকবে, কিন্তু সেটা ধ্রুব বেগে পরিণত হবে। তো এই ধ্রুব বেগটাকেই আমরা বলছি প্রান্তিক বেগ বা অন্তবেগ। তো প্রান্তিক বেগের ক্ষেত্রে আমরা যদি দূরত্বের সাথে বেগের সম্পর্ক দেখাতে চাই, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ইনিশিয়ালি কি হয়, এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওই বেগটাকে যদি দেখাতে চাই, প্রথমত আমাদের কি হচ্ছে, দূরত্ব বাড়াতে, আমি গোলকটাকে ছেড়ে দিলে পাত্রের তলার দিকে যত যাচ্ছে আস্তে আস্তে প্রথমত তার বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যখন ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী বল দুটো সমান হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বেগ আর বৃদ্ধি না পেয়ে একটা ধ্রুব বেগে পরিণত হয়। তো এই ধ্রুব বেগটাকেই বলছি প্রান্ত বেগ। তার মানে প্রান্ত বেগের মান কিন্তু শূন্য নয়, একটা ফিক্সড মান, শূন্য না হয়ে একটা ফিক্সড মান প্রাপ্ত হয় এবং ওই মানেই বাকি পথটা সে চলতে থাকে। এটাই হলো প্রান্ত বেগ। তো প্রান্ত বেগের ইকুয়েশন সেটা আমরা জানবো, তার আগে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে। প্রান্ত বেগের ইকুয়েশনটা নির্ণয় করার আগে আমাদের স্টোকসের সূত্র সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, সেটা আগে পড়বো, তারপর আমরা প্রান্ত বেগের ইকুয়েশনটা দেখব।
প্রান্তবেগের নির্ভরশীলতা বা প্রান্তবেগ ভি, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে যদি একটু দেখতে চাই আমরা। প্রান্তবেগের মূলত নির্ভর করে এটি যে সান্দ্রতা গুণাঙ্ক রয়েছে, প্রথমত সান্দ্রতা গুণাঙ্ক তার ব্যস্তানুপাতিক। সান্দ্রতা গুণাঙ্ক এখনো তোমরা পড়ো নাই, আজকের ক্লাসের শেষের দিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক তার ব্যস্তানুপাতিক, নির্দিষ্ট স্থানে সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক। দ্বিতীয়ত হচ্ছে প্রান্তিক বেগ, বস্তু তরল, বস্তু আছে, তরল আছে বা প্রবাহী পদার্থ আছে, সেই বস্তু ও তরলের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ ঘনত্ব যত বাড়বে প্রান্তিক বেগের মানটা তত বৃদ্ধি পাবে। বস্তু তরলের ঘনত্বের সাথে এটি সম্পর্কিত, ঘনত্বের সমানুপাতিক। থার্ড হচ্ছে প্রান্তিক বেগ, যে গোলকটি আমরা এখানে ছেড়ে দিলাম সেই গোলকের ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। ব্যাসার্ধ, এই গোলকটি গোলক আকৃতির একটা বস্তু যেহেতু ছেড়ে দিচ্ছে, তার মানে তার ব্যাসার্ধ রয়েছে, সেই ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক হবে প্রান্তিক বেগ। তো এইখানে কিছু বিষয় এখনো তোমাদের ধারণা নেই যে সান্দ্রতাঙ্ক কি, সেটা আমরা একটু পরে ডিসকাস করছি। বাট এখন মনে রাখো যে প্রান্তিক বেগ সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক, প্রান্তিক বেগ বস্তু বা তরলের ঘনত্বের সমানুপাতিক, প্রান্তিক বেগ যে গোলক আমরা ব্যবহার করছি তার বর্গের সমানুপাতিক। এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে মাঝে মধ্যেই, যে পতনশীল বৃষ্টির ফোঁটা পতনের সময় বা পড়ার সময়ের বেগ বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না কেন? অর্থাৎ বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে পড়ে, পতনশীল বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে বেগ তো বাড়ার কথা, কিন্তু একটা সময় গিয়ে সেটি আর বাড়ে না। বৃষ্টির ফোঁটা আমি সংক্ষেপে লিখি, বেগ বৃদ্ধি পায় না কেন? এটা আমরা ব্যাখ্যা করব, প্রান্ত বেগ দিয়েই ব্যাখ্যা করতে পারি। যে পতনশীল বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে শুরুতে যখন বৃষ্টি পড়তে শুরু করে, সে অবস্থায় কিন্তু ওই যে অভিকর্ষজ বলের ক্রিয়ায় বৃষ্টির ফোঁটাগুলোর বেগ বাড়তে থাকে, বেগ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু যত সে নিচের দিকে আসতে থাকে ফোঁটাগুলো, বাতাস কিন্তু একটা প্রবাহী পদার্থ। প্রবাহী মানে আমরা জানি তরল এবং গ্যাস। তাহলে এই প্রবাহী পদার্থ মানে সেখানে সান্দ্রতাজনিত বাধা থাকবে, সেটা তরল হোক বা গ্যাস হোক। তাহলে বাতাসের মধ্য দিয়ে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, এখানে পুরো একটা এরিয়াতে কিছু বাতাস রয়েছে, আর তার মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো যখন পড়তে থাকে, ইনিশিয়ালি সেই বৃষ্টির ফোঁটাগুলোর বেগ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যত বাতাসের লেয়ার সে অতিক্রম করে আসছে, তত সেখানে সান্দ্রতাজনিত বাধা বৃদ্ধি পাচ্ছে। ফলে কি হয়, নিট যে ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ বল এবং বিপরীতমুখী সান্দ্রতাজনিত বলের ক্রিয়ায় নিট ত্বরণ, বৃষ্টির ফোঁটাগুলোর উপর নিট ত্বরণ একটা সময় শূন্য হয়ে যায়। নিট ত্বরণ শূন্য হওয়া মানে সেটা একটা ধ্রুব বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ সে কারণে বৃষ্টির ফোঁটাগুলো একেবারে নিচে নামা পর্যন্ত তার বেগ বৃদ্ধি পায় না, বরং মাঝে মাঝে একটা জায়গায় প্রান্তবেগ প্রাপ্তির পর সেই প্রান্তবেগ নিয়েই সে মাটিতে এসে পড়ে। ঠিক আছে, এই কারণে অবাধে পতনশীল বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বেগ বৃদ্ধি পায় না। তো আমরা প্রান্তবেগ নিয়ে আশা করি মোটামুটি বুঝতে পেরেছি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের সান্দ্রতা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সান্দ্রতা বলতে কি বুঝি, সান্দ্রতা কাদের কাদের হয়? সান্দ্রতা পদার্থের একটা বিশেষ ধর্ম, যেটা আমরা কঠিন বস্তুর বেলায় একটু আগেই বলেছি যে বাধাদানকারী বল পাই ঘর্ষণ বল, সেটা শুধুমাত্র কঠিন বস্তুটির ধর্ম। ঠিক সেরকমই সান্দ্রতা, এটি কেবলমাত্র তরল অথবা বায়বীয় পদার্থ অর্থাৎ প্রবাহী পদার্থের একটা বিশেষ ধর্ম হলো এই সান্দ্রতা। শুধুমাত্র তরল এবং বায়বীয় পদার্থ অর্থাৎ প্রবাহী পদার্থের বেলায় আমরা এই সান্দ্রতা যে বলটা সেটা প্রত্যক্ষ করি। তাহলে সান্দ্রতা বল বলতে কি বুঝাবে? যে ধর্মের দরুন, সব কথা সংজ্ঞা যদি বলি, যে ধর্মের দরুন প্রবাহী পদার্থ বা ধরো তরল দিয়ে যদি বলি, তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে,
এই বিশেষ ধর্মের কারণে প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দান করে, সেই ধর্মটাকে বলা হচ্ছে তার সান্দ্রতা। বিভিন্ন স্তরের যে আপেক্ষিক গতি রয়েছে তাকে বাধা দেয়, বাধা দান করে, তো সেই বিশেষ ধর্মটাকে বলছি সান্দ্রতা। তাহলে বোধহয় এই সংজ্ঞা থেকে কিছুই বোঝা যায়নি। ধরো কোনো একটা জায়গায়, কোনো একটা সারফেসের উপর একটা তরল প্রবাহিত হচ্ছে, এটা একটা স্থির কাঠামো, এই তলটা স্থির, তার উপর দিয়ে কিছু পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে, ধরলাম এটা ধারারেখ প্রবাহ। আমরা ধারারেখ প্রবাহ পড়েছি যে এই প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর বিভিন্ন স্তরগুলো পরস্পর সমান্তরাল থাকে, তাকে বলা হয় ধারারেখ প্রবাহ। তো এখন যেই তলটা ফিক্সড, এই তলের কাছাকাছি যে তরলের তলটা রয়েছে এটাকে ধরলাম এবি, তারপরের যে তলটা রয়েছে, স্তরটা রয়েছে, এগুলো কিন্তু তরলের এক একটা স্তর, সিডি, পরেরটাকে ধরলাম ইএফ। তাহলে কি হবে, যেই তলটা স্থির যে কাঠামো, তার যে কাছাকাছি যে তলটা রয়েছে, যেহেতু এই কাঠামোটা স্থির, তার কাছাকাছি যে তরলের স্তর রয়েছে তা সেটা চাইবে স্থির থাকতে, বা যদি বেগ প্রাপ্ত হয় খুব সামান্য বেগ প্রাপ্ত হবে, কারণ পাশাপাশি অবস্থিত তলগুলো একে অপরকে প্রভাবিত করার চেষ্টা করে। তো এই স্থির কাঠামোর সবচেয়ে কাছে যেহেতু এই তরলের স্তরটা রয়েছে, এর বেগ হবে এই স্থির কাঠামোর বেগের কাছাকাছি। এটা যদি ভি সমান 0 হয়, এই অর্থাৎ এবি এই স্তরটার বেগও কম থাকবে, কিন্তু একটা বেগ থাকবে যেহেতু তরলটি প্রবাহিত হচ্ছে। ঠিক তার উপরের যে স্তরটা রয়েছে তার বেগ এই এবি স্তরের বেগের চেয়ে আরেকটু বেশি হবে, আর সবচেয়ে উপরের যে স্তরটা রয়েছে, যেহেতু এটি মুক্ত রয়েছে, মুক্ত অবস্থায় রয়েছে, এই স্তরের বেগটা সবার চেয়ে বেশি হবে। এখন আমার সাম্য অবস্থা অর্জনের জন্য হয় কি, বা এই নিউটনের ব্যাখ্যা থেকেও দেখা যায় যে পাশাপাশি অবস্থিত দুটি স্তরের মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ বল তৈরি, অর্থাৎ যে স্তর রয়েছে সেই স্তর চায় কি তার পাশের স্তরটি ঠিক তার সমান বেগ বা কাছাকাছি বেগ নিয়ে চলুক। ফলে কি হয়, যে স্তর স্থির অবস্থায় বা প্রায় স্থির অবস্থায় রয়েছে, সে তার চেয়ে একটু বেশি বেগ প্রাপ্ত স্তরটার বেগ কমিয়ে দিতে চায়। এই স্তর আবার তার চেয়ে বেশি যে স্তর বেগের স্তরটা রয়েছে তার বেগ কমিয়ে দিতে চায়, অর্থাৎ প্রত্যেকটি কম বেগ সম্পন্ন স্তর তার চেয়ে যে উপরের বেগ সম্পন্ন স্তর রয়েছে তার বেগটাকে হ্রাস করে একটা সাম্যাবস্থায় নিয়ে আসতে চায়। ফলে কি হয়, পাশাপাশি অবস্থিত দুটি স্তরের মধ্যে একটা বাধাদানকারী বল তৈরি হয়, আপেক্ষিক বেগ কমানোর একটা প্রবণতা আমরা দেখতে পারি, আর এই প্রবণতাটাকেই বলা হয় সান্দ্রতা। যেই ধর্মের দরুন প্রবাহী পদার্থের যে ধর্মের দরুন তার বিভিন্ন স্তরের, এখানে এক একটা স্তরের কথা বলছিলাম, বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বাধাপ্রাপ্ত হয়, তাকেই বলা হয় ওই প্রবাহীর সান্দ্রতা। এটাকে কিন্তু পদার্থের আঠাত্মতাও বলা হয়, আঠাত্মতাও বলতে পারি আমরা। এবং এক এক পদার্থের সান্দ্রতা এক এক রকম, যেমন দুধ, তেল, আলকাত্রা, পানি, এগুলো এক একটা পদার্থের সান্দ্রতা কিন্তু এক এক রকম হয়। যেমন যদি আলকাত্রার কথা বলা হয়, আলকাত্রা, তারপরে তেল, দুধ, মধু ইত্যাদি পদার্থের আমরা যদি সান্দ্রতার তুলনা করে থাকি, সেক্ষেত্রে দেখা যাবে আলকাত্রার সান্দ্রতা তেল, দুধ, পানি, মধু ইত্যাদির চেয়ে বেশি। তো এই সান্দ্রতার অর্থাৎ এক একটা পদার্থের আঠাত্মতা এক এক রকম বলে তার সান্দ্রতা লেভেল কিন্তু এক এক রকম। তাহলে সান্দ্রতা মূলত আমরা পড়লাম কি, একটা বাধাদানকারী বল যেটা একটা প্রবাহী পদার্থের বিভিন্ন স্তরের মধ্যে বাধা দান করার বা বিভিন্ন স্তরের যে বেগগুলো রয়েছে সেগুলোর মধ্যে বাধা দেওয়ার চেষ্টা যে করে, যে বিশেষ বলটা, সেটাকেই বলা হচ্ছে সান্দ্রতা বল। সেটা তরল পদার্থেরও হতে পারে, সেটা বায়বীয় পদার্থেরও হতে পারে। তো এই সান্দ্রতা বা বাধাদানকারী বল কিন্তু আমরা ঘর্ষণের ক্ষেত্রে দেখেছি, যে কঠিন পদার্থ একটা তলের উপর যদি আরেকটা কঠিন তলের উপর যদি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেই গতির বিপরীত দিকে কিন্তু বাধাদানকারী যে বলটা হয় সেটা হয়
ঘর্ষণ বল, এটা এটা আমরা একটা বস্তু গতিপ্রাপ্ত হচ্ছে এদিকে ধরলাম, তার ঘর্ষণ বলটা কিন্তু কাজ করে বিপরীত দিকে। সেরকমই প্রবাহী পদার্থের বেলায় তো আমরা সান্দ্রতা দেখি। প্রবাহী পদার্থের গতির অভিমুখ যেদিকে, সান্দ্র বলকে যদি ক্যাপিটাল এফ ধরি, এই সান্দ্র বল সেই গতির অভিমুখের বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে এই সান্দ্র বল কিছু বিষয়ের উপর নিশ্চয়ই ডিপেন্ড করে। এই সান্দ্র বল, আমি এই তরলের যে স্তরগুলো রয়েছে এগুলাকে এক একটা স্তর হিসেবে, এটা ধরলাম একটা তরলের স্তর, একটা স্তর ধরলাম, ঠিক তার নিচে আরেকটা তরলের স্তর এরকম হতে পারে। ঠিক আছে, এই যে স্তরগুলো রয়েছে এগুলোকেই এখন আলাদা আলাদাভাবে লিখছি, এক একটা স্তর হিসেবে ধরলাম এরকম শেপের এক একটা স্তর। এবি একটা স্তর, বিসি আরেকটা, সিডি আরেকটা স্তর, এরকম স্তরগুলো। এদের যেহেতু এক একটা স্তর বা লেয়ার, এদের একটা ক্ষেত্রফল রয়েছে। সেই ক্ষেত্রফলটা ধরলাম যদি এ হয়, তাহলে সান্দ্রতা বল অর্থাৎ সান্দ্র বল এফ, সেটা কি হবে? প্রথমত সান্দ্র বল এফ হবে এই যে তরলের তলের ক্ষেত্রফল তার সমানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু এ। এ হচ্ছে এই তরলের তলের ক্ষেত্রফল, এক একটা আলাদা আলাদা স্তর রয়েছে, সেগুলোর ক্ষেত্রফল এই ধরছি। তাহলে সান্দ্র বল এই তরলের তল বা স্তরের ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফলটা যত বাড়বে এই বাধাদানকারী বলটা তত বাড়বে, অর্থাৎ এই তরলটা যত বেশি বিস্তৃত হবে তার ক্ষেত্রফলটা তত বাড়বে এবং সেক্ষেত্রে সান্দ্র বলের মানটাও বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত সান্দ্রতা বল আরেকটা বিষয়ের সমানুপাতিক। সান্দ্র বল হচ্ছে বেগ অবক্রমের সমানুপাতিক। এখন বেগ অবক্রম কথাটা বলতে আমরা কি বুঝি? এখন ধরলাম যে এই দুটি তল আমরা কনসিডার করলাম, এ বি আর সিডি, এই দুটি তলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে খুব ক্ষুদ্র দূরত্ব, যেহেতু এটা ধরলাম ডিওয়াই পরিমাণ, দুটি তলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডিওয়াই পরিমাণ। আর দুটি তলের মধ্যে বেগের পার্থক্য, প্রত্যেকটা তলের বেগ তো একরকম না। যেমন আমরা দেখেছি এই বি স্তরের বেগ যা সিডি স্তরের চেয়ে বেগ তার থেকে একটু বেশি, ইএফ স্তরের বেগ তার থেকে আরেকটু বেশি, এবং এই দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্য হলো ডিভি পরিমাণ, খুব ছোট মান ডিভি পরিমাণ। তাহলে বেগ অবক্রম এই কথাটা দিয়ে আমরা কি বুঝি? দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন। দূরত্ব, দুটি তলের মধ্যে দূরত্ব যত বাড়বে সান্দ্র বল তত কম হবে। আবার দুটি স্তরের মধ্যে বেগের পরিবর্তন যত বাড়বে সান্দ্র বল তত বেশি হবে। এই কথাটা ডিভি বাই ডিওয়াই, এই কথাটা দিয়ে বোঝাচ্ছে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধির হার। বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধি। আমরা নিচের স্তরের সাপেক্ষে উপরের স্তরের বেগ কিছুটা বেশি হবে বলেছি, তাহলে নিচের স্তর আর উপর স্তরের দূরত্ব যদি ডিওয়াই হয়, তার সাপেক্ষে বেগের বৃদ্ধি কতটুকু হলো ডিভি পরিমাণ, সেটা বোঝাতে এই বেগ অবক্রম, এটাকে বলা হচ্ছে বেগ অবক্রম। বেগের নতিও বলা হয়। আর পুরো লাইনটাকে যদি বিশ্লেষণ করি তাহলে দূরত্বের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে এই সান্দ্র বল, আমি যদি শুধু দূরত্বের কথা বলি তাহলে দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দুটি স্তরের মধ্যে দূরত্ব যত বাড়বে সান্দ্র বল তত কমবে। কারণ দূরত্ব যদি বেড়ে যায় সেক্ষেত্রে তাদের মধ্যে একটা স্তরের উপর আরেকটা স্তরের প্রভাব কমে যাবে, একটা স্তর আরেকটা স্তরের বেগ হ্রাস করার যে চেষ্টা করে সেই প্রবণতা কমে যাবে, অর্থাৎ সান্দ্র বল এক্ষেত্রে কমে যাবে। আর দুটি স্তরের বেগের পার্থক্যের সমানুপাতিক। দুটি স্তরের বেগের পার্থক্য যদি বেশি, অর্থাৎ ধরলাম এবি স্তরের তুলনায় সিডি স্তরের বেগ বেশি, তাহলে সেক্ষেত্রে আমার এবি স্তর চাইবে সেটাকে কমিয়ে আনতে, সিডি স্তরের বেগটাকে কমিয়ে আনতে, অর্থাৎ এক্ষেত্রে কি হবে? সান্দ্র বল কমিয়ে আনার চেষ্টা বা বাধাদানকারী করার চেষ্টাটাই তো আমরা বলছি সান্দ্র বল। সেক্ষেত্রে বেগের পার্থক্য যত বেশি হবে সান্দ্র বলটা তত বেশি হবে।
এই এই সূত্রগুলো অর্থাৎ এই শর্তগুলো বিজ্ঞানী নিউটন কিন্তু তার পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রদান করেন, এবং এই দুটো ইকুয়েশনকে আমরা যদি কম্বাইন করি 1 এবং 2, এই দুটো ইকুয়েশনকে একসাথে কম্বাইন করে আমরা লিখতে পারি F is proportional to A into dv by dy। তো প্রপোর্শনের সাইনটাকে আমরা উঠিয়ে দিলে যেটা পাবো F সমান ইটা A, এটা এই চিহ্নটাকে বলা হচ্ছে ইটা, এটাকে ইটা বলা হচ্ছে। এটা তো হচ্ছে সিম্বল হিসেবে নাম, কিন্তু এটা কি রিপ্রেজেন্ট করছে? এটাই রিপ্রেজেন্ট করছে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক এটা রিপ্রেজেন্ট করছে সান্দ্রতা গুণাঙ্ককে। তাহলে আমরা একটা নতুন টার্ম পেলাম, সান্দ্রতা গুণাঙ্ক। এখন এই ইকুয়েশনে থেকে আমরা সান্দ্রতা গুণাঙ্কের ইকুয়েশনটাও লিখতে পারি। ইটা সমান দাঁড়াবে, তাহলে ইটা সমান কি দাঁড়ায়? F by A into dy by dv। জিনিসটা উল্টে যাবে, F by A dy by dv। এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের সমীকরণ, আর উপরে যেটা পেলাম এটা হচ্ছে সান্দ্রতা বলের সমীকরণ, সান্দ্র বলের সমীকরণ। ঠিক আছে, তো আমরা ইটাকে সান্দ্রতা গুণাঙ্ক বলছি। তাহলে সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞা যদি আমরা লিখতে চাই, কিভাবে লিখতে পারবো? যদি এই উপরের সমীকরণে আমার A সমান একক হয়, 1 হয়, এবং dv বাই dy সমান যদি 1 হয়, সেক্ষেত্রে কি দাঁড়ায়? ইটা সমান f হয়, এবং এটা দিয়ে আমরা সান্দ্রতা গুণাঙ্কে সংজ্ঞায়িত করতে পারি। কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? dv বাই dy এক হওয়া মানে বেগ অবক্রম এক হওয়া, কারণ বেগ অবক্রম আমরা ধরেছি dv বাই dy। তাহলে একক বেগ অবক্রমে কোনো একটি প্রবাহী পদার্থের একক ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল একক ধরছি, একক ক্ষেত্রফলের উপর যেই পরিমাণ সান্দ্র বল ক্রিয়াশীল হয়, সেই পরিমাণ বলকেই বলা হচ্ছে সেই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগও বলা হয় এটাকে। তো সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতা সহগ নিয়ে আরো কিছু বিষয় আমরা জানবো পরের ক্লাসে, আশা করি ডিসকাস করব। সান্দ্রতা বিষয়ক রাশিগুলো, সান্দ্রতা গুণাঙ্ক নিয়ে আরো কিছু আলোচনা করব, এর একক নিয়ে, মাত্রা নিয়ে।